আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর তথ্য ও উপাত্ত। তোমাদের আজকে টপিক হচ্ছে সারণী হতে মদ্যক নির্ণয় করা। তো এই যদি টপিকটা ভালো করে তুমি দেখতে পারো, আশা করি তোমার সারণী থেকে মদ্যক নির্ণয় একবারে ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো এখন এখানে বলা হয়েছে কি, এখানে দেওয়া আছে দুটো, আমাদের গড় দেওয়া আছে, প্রাপ্ত নম্বর দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে। মনে রাখবা, সারণী থেকে যদি মদ্যক বের করতে হয় তোমার তিনটা গড় করতে হবে। কয়টা গড়? তিনটা গড় করতে হবে। একটা হচ্ছে প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এখন এখানে প্রাপ্ত নম্বর, সময়, সঞ্চয় তোমাদের থাকতে পারে, কিন্তু ক্লাস 9-10-এ আবার এখানে দেওয়া থাকে শ্রেণী ব্যক্তি। যেহেতু এখানে তোমাদের যেহেতু ক্লাস 8-এর, এজন্য তোমাদের এই প্রাপ্ত নম্বর, সঞ্চয় এই ধরনের মেথডগুলো থাকবে, এখান থেকে মধ্যকটা বের করতে বলা হবে। তো এখন এখানে কি কি আছে? প্রাপ্ত নম্বর আছে 60, 65, 70, 75, 80, 85, আর গণসংখ্যা হচ্ছে 5, 8, 11, 15, 8, 3। এখান থেকে আমরা মদ্যকটা বের করব। তো মদ্যক যদি বের করতে হয় তোমার তিনটা গড় করতে হবে, সবসময় মাথায় রাখবা। তিনটা গড়, একটা হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর বা শ্রেণীব্যক্তি যেটাকে বলি আমরা, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। যেহেতু তোমাদের শ্রেণীব্যক্তি নাই, তাহলে তোমাদের এখানে যা থাকুক, সঞ্চয় থাকুক, টাকা থাকুক, অথবা তোমাদের প্রাপ্ত নম্বর থাকুক, শিক্ষার্থীর সংখ্যা থাকুক, যা থাক তোমরা এখানে লিখে দিবা। তিনটা গড় হইলো, এখানে প্রাপ্ত নম্বর, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। একটা গড় বেশি হবে কোনটা? ক্রমযোজিত গণসংখ্যা। এখন এই যে প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা যদি দেওয়া আছে সরাসরি, তাহলে আমরা একটু গড় করে রেখে দিচ্ছি, কারণ আমাদের সময়টা যাতে লং ভিডিও না হয়, এজন্য আমরা এই যে গড়গুলো আগে এঁকে রেখে দিছি। তো এখানে বলতো গণসংখ্যা কি আছে? যেমন 5 আছে, 8 আছে, 11 আছে, তারপর হচ্ছে 15, তারপরে কত 8, তারপর হচ্ছে 3। আমরা এখন যে কাজটা করব, 3 নম্বর যে গড়টা আছে, ক্রমযোজিত গণসংখ্যা, এটাকে তুমি যোজিত গণসংখ্যাও বলতে পারবা। তো এখন এই ক্রমযোজিত গণসংখ্যা আমরা এখানে বসাবো। মনে রাখবা কিভাবে বসাবা। এই যে 5 আছে না, এই সংখ্যাটাকে মানে প্রথম সংখ্যাটাকে সরাসরি তুমি এখানে বসে দিবা। 5-এ 5 সরাসরি এখানে যা থাক তুমি এটা এখানে বসে দিবা। বসানোর পরে পরে যে সংখ্যাগুলো হবে, মনে রাখবা এই যে 5, এর পরে যে সংখ্যাটা আছে গণসংখ্যা, মানে 5 এবং এই যে 8 যোগ করলে কত হয়? 8 5-এ 13, এবং এই 13 সাথে পরের যে গণসংখ্যাটা আছে এটা আমাদের যোগ করতে হবে। তো 13 আর হচ্ছে 11, তাহলে কত হবে? 24। ঠিক সেম এই 24 আর 15 তোমার কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করলে কত হয়? যোগ করলে 39। আবার এই 39 যোগ কত? 8, তাহলে যোগ করলে কত হয়? 47। আবার 47 যোগ 3 যোগ করলে কত হয়? যোগ করলে হয় 50। তা এখন এই যে গণসংখ্যা মানে কি? গণসংখ্যার সমষ্টি হচ্ছে n ইকুয়াল। গণসংখ্যার সমষ্টিকে n দ্বারা প্রকাশ করা হয়। এজন্য n ইকুয়াল মনে রাখবা যে ক্রমযোজিত গণসংখ্যার লাস্টে যে সংখ্যা তুমি পাইবা ওইটা হচ্ছে n এর মান। ওইটা কিসের মান? n এর মান। কিভাবে বুঝলাম? মনে রাখবা এই গণসংখ্যা সবগুলোকে যোগ করলে তোমার কত আসবে? 50 আসবে। তবে ক্রমযোজিত গণসংখ্যার লাস্টে যে সংখ্যাটা তুমি পাইবা ওইটি হচ্ছে কি? n এর মান, অর্থাৎ গণসংখ্যার সমষ্টি। তাহলে এখন দেখো এখান থেকে কি করলাম আমরা? আমরা তিন নম্বর যে ঘরটা ক্রমযোজিত গণসংখ্যা, এটা আমরা বের করে নিলাম। এখন যেটা কাজটা করতে হবে, আমরা লিখবো যে এখানে এখানে এই যে n ইকুয়াল, দেখো তো n ইকুয়াল 50। n ইকুয়াল কত? 50। n ইকুয়াল 50 যা কি সংখ্যা? জোড় সংখ্যা। 50 কি সংখ্যা? জোড় সংখ্যা। লিখবা যা জোড় সংখ্যা। যা জোড় সংখ্যা। তাহলে এখন যেহেতু জোড় সংখ্যা, আমরা মদ্যকের সূত্র মূলত দুটা জানি, যে জোড় হলে মদ্যক, বিজোড় হলে মদ্যক। এটা আমরা পর্ব 1-এ তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এখন যেহেতু জোড় আছে, তাহলে এখন লিখবো আমরা জানি। আমরা জানি মদ্যক। আমরা জানি মদ্যক। এবং মদ্যকের যে জোড়ের সূত্রটা, এটা হচ্ছে n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ। নিচে কত? নিচে হচ্ছে 2। এখন দেখো n কত? n হচ্ছে 50। n কত? 50। নিচে কত? 2 তম পদ, প্লাস এখানে n কত? 50। নিচে কত? 2 যোগ কত? 1 তম পদ। নিচে কত? নিচে হচ্ছে 2। এখন দেখো এই যে 50 ভাগ 2 ভাগ করলে কত হয়? 25। তাহলে এখানে লিখতে পারি আমরা 25 তম পদ, তারপরে যোগ এই যে 50 ভাগ 2 ভাগ করলে কত হয়? 25 হয়। তা 25 যোগ 1 তাহলে কত হয়?
26 অর্থাৎ 26তম পদ। আর নিচে কত? নিচে হচ্ছে 2। এখন দেখো 25তম পদ। এখন 25তম পদ কোন ঘরের মধ্যে আছে? তুমি দেখবা যে ক্রমযোজিত গণসংখ্যা এই যে মূলত যে ৩৯ আছে মানে 25 কোন ঘরে বিদ্যমান? এখানে কিন্তু সর্বোচ্চ 24 পর্যন্ত আছে এখানে, ঠিক না? তাহলে এখন দেখো এই যে ৩৯ এর মধ্যে কিন্তু 25 বিদ্যমান। যেহেতু ২৯ এর মধ্যে 25 বিদ্যমান, তাহলে এর যে প্রাপ্ত যে নম্বরটা থাকবে এটা হচ্ছে 25তম পদের মান, মানে প্রাপ্ত নম্বরটা। কত? ৭৫। কারণ 25তম পদ এই ঘরের মধ্যে আছে। তাহলে এই যে ৭৫ হচ্ছে কি? ৭৫ হচ্ছে 25তম পদ। তাহলে ৭৫ যোগ ২৬তম পদ। তাহলে ২৬তম পদ কোন ঘরে আছে? এই ঘরের মধ্যেই তো আছে। তাহলে ২৬, ২৫ এই ঘরের মধ্যে আছে। তাহলে কত হবে? তাহলে ২৬তম ঘর যদি হয় তাহলে এই যে ৭৫ তাহলে যোগ কত হবে? এই যে ৭৫ আর নিচে কত? ২। তাহলে এখন দেখবা যে ক্রমযুদ্ধ গণসংখ্যার কোন ঘরে এই সংখ্যাটা বিদ্যমান, ঠিক আছে? এবং অনেকের যদি এই প্রবলেম গুলো হয় যে আমি এগুলো বুঝতেছি না, সর্বোচ্চ যে গণসংখ্যাটা আছে না, এই সর্বোচ্চ গণসংখ্যার দিকে তুমি নজর দিবা। তো সর্বোচ্চ গণসংখ্যার যে আমাদের যে প্রাপ্ত নম্বরটা আছে, এই প্রাপ্ত নম্বরটাকে ২ বার গুণ করে দিলে আমাদের মানটা পেয়ে যাবা। কিন্তু সবচেয়ে তোমার মানে কেয়ার ভাবে করার ক্ষেত্রে তোমরা যে কাজটা করবা, এই ক্রমযোজিত গণসংখ্যার যে আমাদের যেই ঘরের মধ্যে মূলত এই 25তম পদ হোক 26তম পদ হোক যেই ঘরে বিদ্যমান, তুমি এই ঘরের যে প্রাপ্ত নম্বর সঞ্চয় টাকা যেটা থাকে তুমি এটাকে এখানে ২ টাকে যোগ করে দিবা। ঠিক আছে? যেমন 25তম পদ 26তম পদ কোন ঘরে আছে তুমি এখান থেকে বের করে যোগ করে দিবা। নিচে কত? ২। এখন দেখো তাহলে এখানে ৭৫ আর ৭৫ যোগ করলে কত হয়? ১৫০। নিচে কত? ২। তাহলে এখন দেখো ১৫০ ভাগ ২ ভাগ করলে কত হয়? ভাগ করলে ৭৫। তাহলে পাইলাম কত? ৭৫। তাহলে সুতরাং নির্ণীয় মদ্যক কত? ৭৫। এই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক ৭৫। এখন যদি মনে করো এমসিকিউ আসে তুমি কিভাবে সলভ করা দ্রুত? এগুলো সলভ করার ক্ষেত্রে মনে রাখবা তুমি প্রথমেই গণসংখ্যার দিকে তাকাইবা। কিসের দিকে তাকাইবা? গণসংখ্যার মধ্যে তাকাইবা। দেখবা যে সর্বোচ্চ গণসংখ্যা কোনটা আছে? এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে ১৫। কত আছে? ১৫। তাহলে এই ১৫ যেই ঘরে আছে উপরে যে প্রাপ্ত নম্বর সঞ্চয় টাকা যেটা থাকে না কেন তুমি এটাকে ২ বার যোগ করে দিবা। যেমন ৭৫ যোগ ৭৫ যোগ করলে হয় ১৫০। এটাকে তুমি ২ দিয়ে ভাগ করলে পাইবে কত? ৭৫। এটা হচ্ছে মদ্যক। আশা করি এই যে মদ্যক সারণী থেকে মদ্যক নির্ণয় করাটা তোমাদের আর কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।